এবং স্বামীজি মহারাজকে ভুলুণ্ঠিত প্রণাম জানাই পরম পূজনীয় স্বামী বিনিশ্চয়ানন্দজি মহারাজকে, যিনি অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ এই চণ্ডীপুর আশ্রমের। এতক্ষণ ধরে তিনি শুধু স্বাগত ভাষণই প্রদান করেননি, তিনি স্বামী বিবেকানন্দের জীবনের সামগ্রিক রূপরেখাটি আমাদের মন্ত্রের মাধ্যমে উদ্ঘাটিত করে দিয়েছেন। মঞ্চে উপবিষ্ট আছেন পূজনীয় স্বামী হরিরূপানন্দজি মহারাজ, তাকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি। এছাড়া এই আশ্রমের অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী যারা আছেন, স্বেচ্ছাসেবক বৃন্দ যারা আছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই আলোচনায় সহযোগী বক্তা হিসাবে আছেন প্রাক্তন প্রধান শিক্ষক, পাটনা আদর্শ বিদ্যালয়ের শ্রী সরোজ কুমার জানা মহাশয়। দীর্ঘদিন ধরে তার সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় রয়েছে। তাকে আমরা খুব শ্রদ্ধা করি, কারণ শুধুমাত্র প্রধান শিক্ষক হিসাবে নয়, তিনি এই শিক্ষকতার বাইরে গিয়েও সমাজের জন্য ভেবেছেন এবং তার একটা প্যাশন আছে। বিভিন্ন স্থানে তিনি ভগিনী নিবেদিতার মূর্তি প্রতিষ্ঠার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। ডক্টর দীপাঞ্জনা দাস, যিনি অধ্যাপিকা, এখনও এসে উঠতে পারেননি, তিনি আসছেন, তাকেও আমার অগ্রিম শুভেচ্ছা এবং শ্রদ্ধা রইল। এখানে যে সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এসেছেন, অভিভাবক অভিভাবিকাবৃন্দ এসেছেন, তাদেরকেও আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। আর মূলত তোমাদের জন্য আজকের এই অনুষ্ঠান। হয়তো তোমরা আসার সময় দেখেছো যে এর শিরোনাম হচ্ছে অষ্টম যুব সম্মেলন, অর্থাৎ এর আগে 7 বার হয়ে গেছে। এটা 8th যুব সম্মেলন। আর এই যুব সম্মেলন কেন? এই সকালবেলায় এসে মন্দিরে ধ্যান জপ করা, তারপরে ডাইনিং হলে একটু প্রসাদ পাওয়া, অর্থাৎ ব্রেকফাস্ট খাওয়া, আবার দুপুরবেলায় প্রসাদ পাওয়া, রোববারের এই ছুটি, তোমাদের বারবারই মনে হয় বা হতে পারে যে স্বামী বিবেকানন্দের মধ্যে এমন কি আছে যে যার জন্য আজও এই 2026 সালের 5ই জুলাই রবিবারের সকালবেলায় আমরা সবাই সমবেত হয়েছে। আমি সেই হাওড়া থেকে এসেছি, সরোজবাবু তমলুক থেকে এসেছেন, আরেকজন যিনি অধ্যাপিকা তিনি তমলুক থেকে আসবেন, তোমরাও বিভিন্ন জায়গা থেকে আশপাশ থেকে এসেছো। তাহলে আমরা সবাই সমবেত হয়েছি কেন? বিবেকানন্দের নামে। এটি আমাদের বড় প্রশ্ন। তার উত্তরটি কিন্তু আজকের এই বিষয়ের মধ্যেই রয়েছে। জীবন গঠনে স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের লিটারেচার যদি পড়ো, হয়তো খুব কমই তোমাদের পড়ার সুযোগ হয়, কিন্তু তোমরা যদি পড়ে দেখো তাহলে সেখানে পরমার্থ প্রসঙ্গ বলে একটি গ্রন্থ রয়েছে, যেখানে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের 6ষ্ঠ প্রেসিডেন্ট মহারাজ স্বামী বিরজানন্দজি মহারাজ একটি কথা বলেছিলেন যে জীবন অতি মূল্যবান, এর 1 মিনিটও সময় নষ্ট করা উচিত নয়। জীবন অতি মূল্যবান। আমরা প্রত্যেকে ভালো পেন দেখলে আকৃষ্ট হই, ভালো খাবার দেখলে আকৃষ্ট হই, ভালো সিনেমা, পোশাক পরিচ্ছদ, গাড়ি বাড়ি এইসব দেখলে আকৃষ্ট হই, কিন্তু ভালো জীবন দেখে আকৃষ্ট হওয়ার ঘটনা খুব কম থাকে। এই যে আমাদের ভালো জীবনটি দেখে আকৃষ্ট হতে হবে, সেই জন্য আমাদের ভালো জীবন গঠন করতে হবে। আমাদের বারবার মনে রাখতে হবে এই জীবনের একটা উদ্দেশ্য রয়েছে। সেই জীবনের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র টাকা পয়সা বিদ্যা অর্জন করা নয়। জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে চরিত্র গঠন করা এবং একটি ভালো মানুষ হওয়া। স্বামী বিবেকানন্দ তিনি, এই যে মহারাজ বললেন, 1863 সালের 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। দুর্ভাগ্য যে স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমরা খুব কম জানি। বিশেষ করে আজকের তরুণ প্রজন্ম সবাই এর কথা বলছে না, কিন্তু যদি একটা অ্যাভারেজ দেখা যায়, মেজরিটি দেখা যায়, তারা ওই 6-7টা কথা জানে। কি জানে না? 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন, সিমলায় বড় হয়েছেন, দক্ষিণেশ্বরের ঠাকুর রামকৃষ্ণের কাছে যেতেন, চিকাগো বক্তৃতা দিয়েছেন, বেলুর মঠ প্রতিষ্ঠা করেছিলেন, আর মারা গেছেন 39 বছর বয়সে। 1902 সালের 4ঠা জুলাইও আমরা মনে রাখতে পারি না। হয় 12ই জানুয়ারিতে একটা উৎসব হয় বলে, যুব উৎসব হয় বলে স্কুল কলেজগুলোতে প্রসেশন হয়, পাড়ার ক্লাবে বিবেকানন্দ বিবেকানন্দ উচ্চারণ হয়, স্বদেশ মন্ত্র পাঠ হয়, এই নিয়ে আমরা খুব উন্মাদনা করি। কিন্তু স্বামীজি কি বলেছিলেন জানো? স্বামীজি বলেছিলেন, তোমরা যদি ফটো ফ্রেমে আমাকে মালা দাও আর প্রদীপ ঘোরাও, তাহলে আমি ভূত হয়ে তোমাদের ঘাড় মটকে দেবো। এই যে স্বামী বিবেকানন্দের ছবিতে আমরা দেখবে
খুব ঢকঢক করে গিয়ে প্রণাম করে ফেলি, খুব মালা দিই, প্রদীপ প্রদীপ দিই। বলছেন ভূত হয়ে তোমাদের ঘাড় মটকে দেবো। তাহলে খুব মারাত্মক ব্যাপার যে স্বামী বিবেকানন্দ বলছেন তার মানে মালা দিতে হবে না, প্রদীপ জ্বালাতে হবে না, ধূপ দিতে হবে না। একদমই তাই। স্বামী বিবেকানন্দকে এগুলো করার থেকেও বেশি দরকার যদি জীবনে প্রয়োগ করতে পারে। জীবন গঠনে স্বামী বিবেকানন্দের আদর্শকে ইমপ্লিমেন্ট করতে পারো। আমরা অনেক কিছু পড়ি কিন্তু অ্যাপ্লাই করি না, সেই জন্য বারবার বলা হয় নলেজ দরকার। নলেজ কি করে? নলেজ আমাদের শুধুমাত্র কিছু তথ্য দেয়। অনলি নলেজ ইজ ইনফরমেশন, বাট অ্যাপ্লাইড নলেজ ইজ পাওয়ার। শক্তি কখন আসে? যখন সেই জ্ঞানটাকে আমরা কোথায় প্রয়োগ করতে পারি। আর বর্তমানে চারিদিকে দেখবে আমাদের সব জ্ঞান আছে কিন্তু কাণ্ডজ্ঞানটা জ্ঞানটা নেই। কীরকম কাণ্ডজ্ঞান নেই? দেখবে আমরা কলার খোলাটা রাস্তায় ইচ্ছা করে ফেলে দিই, আমি ভুলে যাই যে পরের লোকটা এসে পা পিছলে পড়ে যাবে। বিস্কুট খেলাম, বিস্কুটের যে অবশিষ্ট অংশটা বা প্যাকেটটা সেটা ডাস্টবিন ইউজ করার প্রয়োজন মনে করি না, যেখানে সেখানে যত্রতত্র ফেলে দিই, যত্রতত্র থুতু ফেলে দিই। কিন্তু এটা মনে রাখতে হবে যে এই দেশটা আমার, এই সমাজটা আমার, এই পরিবারটা আমার। আমরা এগুলো করতে পারি না। ওই যে আমাদের জ্ঞান আছে কিন্তু কাণ্ডজ্ঞানটা নেই। আমাদের একটি সুন্দর গল্প আছে জানো, যে একজন মাঝি আর একজন পণ্ডিত, খুব উচ্চ পণ্ডিত, তিনি নৌকো করে পার হচ্ছিলেন। তো ওই পণ্ডিত মশাই মাঝিকে জিজ্ঞেস করছে, আরে তুই বেদান্ত পড়েছিস? মাঝি বলছে, না পড়িনি বাবু। বলছেন তুই ব্রহ্মসূত্র পড়েছিস? বলছে, না পড়িনি বাবু। বলছে, আচ্ছা তুই এই শঙ্করাচার্যের বিবেক চূড়ামণি পড়েছিস? বলছে, না পড়িনি বাবু। বলছে, তুই তো কিছুই পড়িসনি, তাহলে তোর জীবনের 12 আনাই বৃথা হয়ে গেল। মাঝি কাঁচুমাচু করে রয়েছে। খানিকক্ষণ বাদে নৌকো এগোচ্ছে, আকাশে মেঘ উঠেছে, একটা ঝড় বইছে, নৌকো টলমল করছে। তখন মাঝি পণ্ডিতকে জিজ্ঞেস করছে, আচ্ছা পণ্ডিত মশাই আপনি এত কিছু পড়েছেন কিন্তু আপনি সাঁতার জানেন? পণ্ডিত মশাই বলছেন, না আমি তো সাঁতারটা শেখা হয়নি রে। বলো পণ্ডিত মশাই, এই মুহূর্তে ঝড় এবং বৃষ্টিতে নৌকোটা যদি উল্টে যায়, আমি সাঁতার জানি, আমি কিন্তু পাড়ে গিয়ে জীবনটা বাঁচিয়ে ফেলতে পারবো। আপনি কিন্তু এই বিবেক চূড়ামণি পড়েছেন, বেদান্ত সূত্র পড়েছেন, এত কিছু পড়েছেন, কিন্তু আপনি জীবনটা বাঁচাতে পারবেন না। আপনার জীবনের 16 আনাটাই বৃথা হয়ে যাবে। সেইটি কিন্তু আমাদের মনে রাখতে হবে যে প্রকৃত শিক্ষা যেন আমাদের শুধুমাত্র বুকিস নলেজ না দিয়ে লাইফ স্কিল এডুকেশান দেয়। এটি আমাদের বর্তমানে শিক্ষক শিক্ষিকাদের একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যাচ্ছে, জীবনবোধের শিক্ষা। এই জীবনটা সুন্দর করে গঠন করতে গেলে জীবনবোধের শিক্ষার জন্য বিবেকানন্দের কাছে বারবার আসতে হবে। কেন বিবেকানন্দের কাছে আসতে হবে? বিবেকানন্দ প্রথমেই বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন, আমার গুরুদেব মৌলিক ছিলেন, তোমাদের প্রত্যেককে তাই মৌলিক হতে হবে, অরিজিনাল, ডুপ্লিকেট নয়। আমাদের জীবনটা দেখবে আগের দিনের জেরক্স কপি ছাড়া আর নতুন কিছু নেই। তুমি গতকালও যা করেছো আজকেও তাই মোটামুটি করছো। আর পরীক্ষার হলে বা স্কুলে গিয়েও দেখবে কিছু মাস্টারমশাই বলছেন হয়তো কনসেন্ট্রেশনের অভাব, তুমি পাশেরটার কপি পেস্ট করতে চাইছো, বাস্তবেও তাই করছো। পাশের বাড়ির ছেলেটা যেই একটা ভালো সাইকেল কিনলো, তোমার মনে হচ্ছে একটা ভালো সাইকেল কিনলে ভালো হতো। যেই মেয়েটা বিয়ের আগে ফেসিয়াল করতে গেল সেলুনে গিয়ে, সঙ্গে সঙ্গে তুমিও বায়না জুড়ে দিলে আমারও একটা ফেসিয়ালের দরকার আছে। কেন? আমরা চাইছি কপি পেস্ট করতে। কম্পিউটারে আছে না কন্ট্রোল ভি আর কন্ট্রোল সি, কপি আর পেস্ট করো। আমাদের জীবনটা যেন সেটা না হয়। এই প্রসঙ্গে একটা গল্প আমি চেষ্টা করব আজকের আলোচনায় তোমাদের একটা একটা করে গল্প বলতে। এই গল্পগুলো শিক্ষণীয় গল্প। কীরকম গল্প জানো? একজন টুপিওয়ালা ছিল। এই টুপিওয়ালা টুপি বিক্রি করতো, ওই ঘুরে ঘুরে রৌদ্রে রাস্তায় টুপি নেবে বলে বিক্রি করতো। তো এরম রোজই করে। একদিন করতে করতে যখন দুপুর হয়ে গেছে, সে ক্লান্ত হয়ে একটা গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে, টুপিগুলো পাশে রেখে দিয়েছে। এখন গাছের তলায় বিশ্রাম নিতে নিতে ওই টুপিওয়ালা ঘুমিয়ে পড়েছে। ওই গাছের ওপর কতগুলো বাঁদর ছিল। বাঁদরগুলো ওই সুযোগে আস্তে আস্তে গাছ থেকে নেবে ওই টুপিওয়ালার সব কটা টুপি মাথায় পড়ে বসে রয়েছে ওপরে। টুপিওয়ালা যখন ঘুম ভেঙেছে তখন দেখছে একটা টুপিও নেই, তার ডান দিকে নেই, বাঁ দিকে নেই। খুব চিন্তায় পড়ে গেছে যে তাহলে আমার ব্যবসা চলবে কি করে। টুপিওয়ালা তখন এদিক ওদিক খুঁজতে খুঁজতে হঠাৎ লক্ষ্য করে দেখেছে যে গাছের দিকে, ওপরের দিকে দেখছে গাছের ডালে বাঁদরগুলো সব টুপি পরে বসে রয়েছে। টুপিওয়ালা তো খুব চিন্তায় পড়েছে, কিন্তু হঠাৎ টুপিওয়ালার মনে পড়েছে যে বাঁদররা খুব অনুকরণ প্রিয় হয়, অর্থাৎ কপি করে। তুমি যা করবে ও তাই করবে। তুমি বাঁদরকে যদি ভেঙচি কাটাও ও তোমায় ভেঙচি কাটাবে, তুমি যদি ওকে চড় দেখাও ও তোমায় চড় দেখাবে।
ঠিক আছে? তো ওই টুপিওয়ালার মনে হয়েছে যে আমার নিজের মাথার টুপিটা তো রয়েছে, ও দুম করে নিজের মাথার টুপিটা ছুঁড়ে ফেলেছে মাটিতে। আর ওপরের বাঁদরগুলোটা দেখেছে, দেখে ওরাও যে টুপিগুলো ছিল সব মাথা থেকে ছুঁড়ে মাটিতে ফেলে দিয়েছে। যখন ফেলে দিয়েছে, টুপিওয়ালা সব টুপিগুলো কুড়িয়ে নিয়ে চলে গেছে পরম আনন্দে। গল্পটা এখানে শেষ নেই, গল্পটার একটা এক্সটেন্ডেড রূপ আছে। সেটা এরকম, ওই টুপিওয়ালার নাতি সেও টুপি বিক্রি করত, সেও বহু বছর বাদে ওই রাস্তায় ঘুরে ঘুরে টুপি বিক্রি করতে বেরিয়েছে। সেও এরকম ক্লান্ত হয়েছে গ্রীষ্মের এক দুপুরে, একটা গাছের তলায় সেও বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। সেই গাছেও অনেকগুলো বাঁদর ছিল, তারাও ওই অবসরে নেবে সব টুপিগুলো মাথায় করে ওই গাছের ওপর উঠে বসে আছে। টুপিওয়ালার নাতি ঘুম থেকে উঠেছে, উঠে দেখছে একটাও টুপি নেই। সে কিন্তু আর চিন্তিত হয়নি, সে জানে যে বাঁদরের কাছ থেকে কী করে টুপি আদায় করতে হয়। সে প্রথমে একটু মুখভঙ্গি করেছে, বাঁদররাও মুখভঙ্গি করেছে। সে ওখানে চড়মারা দেখিয়েছে, বাঁদররাও চড়মারা দেখিয়েছে। ও কনফিডেন্ট যে আমি যা করছি বাঁদররা তাই করছে। তাহলে এবার আমার কাছে থার্ড অস্ত্রটা রয়েছে, তৃতীয় অস্ত্র কি? ওর মাথার টুপিটা জোরে মাটিতে ছুঁড়ে ফেলেছে। একটা বাঁদরও টুপি ছুঁড়ে ফেলেনি। তখন ওই টুপিওয়ালার নাতি খুব চিন্তায় পড়ে গেছে, আবার টুপিটা মাথায় নিয়েছে, নিয়ে আবার ছুঁড়ে ফেলেছে। কেউ বাঁদর ছুঁড়ে ফেলে। তখন ও যখন তাকিয়ে আছে, তখন ওপর থেকে একটা বাঁদর আস্তে করে গাছ থেকে নেমে এসে ওই টুপিওয়ালার নাতির গালে একটা চড় মেরে বলছে, তুমি কি মনে করো তোমার দাদুই তোমাকে শিখিয়েছে? আমাদের দাদু বলে যায়নি যে তুমি এরকম করবে এবং তাতে যাতে আমরা না করি? কেন এই কথাটা বললাম? যে আমাদের এই ট্রেনিংটা দরকার, যে আমরা ওই যে স্বামীজি বলছেন আমার গুরুদেব মৌলিক ছিলেন। কিপ ইয়োর সেলফ বি অরিজিনাল। তোমাদের প্রত্যেকের মধ্যে একটা করে গুণ আছে, প্রত্যেকের আছে। ভগবান এমন কোনো মানুষ সৃষ্টি করেননি যাতে তার মধ্যে কোনো গুণ নেই, এরকম হয় না। বলা হয় যে কোনো এমন শব্দ অক্ষর নেই যা দিয়ে মন্ত্র রচনা করা যায় না। অমন্ত্রম অক্ষরম নাস্তি, বলছে এমন কোনো নেই। তোমরা জানোই বাংলা বর্ণমালায় চন্দ্রবিন্দুর খুব দুঃখ ছিল যে চন্দ্রবিন্দু দিয়ে কোনো অ্যাপ্লিকেশান নেই। চন্দ্রবিন্দু খুব দুঃখ পেত যে আমাকে কিচ্ছু হয় না। কিন্তু দেখো মন্ত্র যখন করো, ওম বলো, তখন কি দরকার হয় বলো? চন্দ্রবিন্দু। সো চন্দ্রবিন্দু ইজ অলসো ইম্পর্ট্যান্ট। এরকম কেউ নেই, এমন গাছগাছরা পাবে না যার মূল থেকে কোনো ওষুধ তৈরি হয় না। কবিরাজরা জানেন, আমাদের দৃষ্টিতে সাধারণ গাছ, কিন্তু ওই কবিরাজরা সেখান থেকেও মূল থেকে ওষুধ পান। তেমনি এমন মানুষ নেই যার মধ্যে কোনো গুণ নেই। তোমার মধ্যে, আমার মধ্যে, সকলের মধ্যে গুণ আছে। কেউ গাইতে পারে, কেউ নাচতে পারে, কেউ বক্তৃতা দিতে পারে, কেউ ভালো সুন্দর হাতের লেখা লিখতে পারে। কিন্তু সমস্যাটা কোথায়? আমরা আমাদের এই মৌলিক প্রতিভার দিকে কখনো তাকাই না। স্বামীজি ওই জন্য বলছেন অনুকরণ করো না, কাউকে অনুকরণ করো না, কপি পেস্ট করো না। আমার গুরুদেব মৌলিক ছিলেন, তোমাদের প্রত্যেককে এই মৌলিক হতে হবে। এবং এই মৌলিক হওয়ার প্রথমটি হচ্ছে সত্যকে জানতে হবে। স্বামী বিবেকানন্দ তখনও বিবেকানন্দ হননি, নরেন দত্ত, তোমরা জানো, সেই পাড়ার বাগানে গিয়ে তিনি গাছে চড়ে বন্ধুদের নিয়ে খেলতেন। আর ওই পাড়ার বাগানের এক মালি ছিল, সে বলল ওই গাছটায় চড়িস না, কারণ ওই গাছে ব্রহ্মদত্তি আছে। পরের দিন সব বন্ধুরা গেল না, ভয় পেয়ে গেল। কিন্তু নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ বিলে ওই গাছেই দোল খাচ্ছে। যখন ওই মালি গিয়ে খুঁজে দেখলো, তখন দেখলো ও দোল খাচ্ছে। বন্ধুরা বললো নরেন পালিয়ে আয়, বিলে পালিয়ে আয়, ওখানে ব্রহ্মদত্তি আছে। বললো দেখ, ব্রহ্মদত্তি যদি থাকতো তাহলে আগেই সে আমাদের ঘাড় মটকাতো। এতদিন আমরা খেলে বেড়ালাম, তখন ব্রহ্মদত্তি ঘাড় মটকালো না, আর কালকে ওই মালি বললো মানেই এসে ঘাড় মটকে দিল। অর্থাৎ তোমাকে এই সত্যটা জানতে হবে। মৌলিক হতে গেলে তোমাকে এই সত্যের পথে প্রতিষ্ঠিত হতে হবে। স্বামী বিবেকানন্দ বলছেন চালাকির দ্বারা কোনো মহৎ কাজ করা যায় না। এটা সারা জীবন মনে রেখো। তুমি আজকে যে বেনিফিটটা পাচ্ছ সেটা টেম্পোরারি বেনিফিট। তুমি আজকে ক্লাস না করে সিনেমা দেখছো, ভাবছো খুব মজা। তুমি আজকে অপরের অঙ্কটা দেখে পরীক্ষায় অঙ্কটা টুকে দিয়ে নম্বর পাচ্ছ, ভাবছো খুব শিখে গেলাম। না, এটা জীবনে কোথাও একদিন তোমাকে এমন জায়গায় আটকে দেবে যে তুমি আর জীবনে এগোতেই পারবে না। স্বামী বিবেকানন্দের কথা মনে রেখো। তাহলে প্রথম আমরা কি করব? অরিজিনাল হব, মৌলিক হব। তার মানে আমাদের কি দরকার? কপি পেস্ট করা যাবে না। আমরা যেন অন্যকে অনুকরণ না করি, আমরা যেন অনুসরণ করি। সেই অনুসরণটা কি? আদর্শের প্রতি অনুসরণ। স্বামী বিবেকানন্দ আমাদের কাছে আদর্শ স্বরূপ।
যে দিক থেকে বিবেকানন্দকে দেখো, এই যে মহারাজ বললেন জবাব চাই জবাব দাও, একদম তাই। বিবেকানন্দ একটা মাল্টি ফ্যাসিনেটিং ডায়মন্ড, যে দিক থেকে দেখবে সেখান থেকেই বিচ্ছুরণ হবে। কেউ যদি সঙ্গীত শিখতে চাও বিবেকানন্দের কাছে যাও, তিনি অসাধারণ সঙ্গীতজ্ঞ। কেউ যদি রান্না শিখতে যাও বিবেকানন্দের কাছে যাও, তিনি সুন্দর সুন্দর রান্না করতে জানতেন। বারবার বলতেন যে ভালো রান্না করতে পারে না সে ভালো সাধু হতে পারবে না। তার গুরু ভাইদের পরিব্রাজক অবস্থায় তিনি নতুন নতুন রান্না করে খাইয়েছেন। তুমি যদি বাবা মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধার দিকটা দেখতে চাও বিবেকানন্দের কাছে যাও, দেশপ্রেমের দিকটা যাও বিবেকানন্দের কাছে যাও, বক্তৃতা দেখতে চাও বিবেকানন্দের কাছে যাও, সমাজ সংস্কার দেখতে চাও বিবেকানন্দের দিক থেকে দেখতে চাও, যদি পূজা পাঠের দিক থেকে যাও সেখানে বিবেকানন্দের কাছে যাও, খেলাধুলা শিখতে চাও বিবেকানন্দের কাছে যাও, বাইক চড়া শিখতে চাও বিবেকানন্দের কাছে যাও, যদি ভালো গল্প সাহিত্য লিখতে চাও বিবেকানন্দের কাছে যাও। ইন এভরি সেক্টর বিবেকানন্দ অরিজিনাল, এবং প্রতি মুহূর্তে তিনি আমাদের এই কথাটি বলছেন। তাহলে আমাদের প্রথম কি কাজ? মৌলিক হতে হবে। জীবন গঠন করব, আমাদের জীবনটা মূল্যবান, আমাদের মৌলিক হতে হবে। দ্বিতীয় গল্প, স্বামী বিবেকানন্দ বলছেন ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইয়োর ওন ডেস্টিনি। তুমি তোমার ভাগ্য তৈরি করতে পারো। একদম আমাদের জর্জ বার্নার্ড শ, বিখ্যাত সাহিত্যিক দার্শনিক, তিনি একটি বলেছিলেন একটি অসাধারণ কথা, যে ইফ ইউ ক্যানট চেঞ্জ ইউর মাইন্ড ইউ ক্যানট চেঞ্জ এনিথিং। তুমি তোমার যদি মনটাকে না বদলাতে পারো তাহলে তুমি কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না। তোমাকে প্রথম বদলাতে হবে। সেই জন্য আমরা কি করি, অঙ্ক না পারলে, কিছু সাফল্য না এলে জ্যোতিষীর কাছে যাই, যে গণনা করিনি, মাদুলি কবচ পড়ে ফেলি, বারবার ভগবানের কাছে দেখবে সকালবেলায় অঙ্কের দিন খুব প্রার্থনা করি যে আজকে অঙ্কগুলো সব যাতে কমন আসে, ইতিহাসটা যেন মনে পড়ে, বিজ্ঞানের এই আঁকাটা যেন যা করেছি সেটাই যেন আসে কমন। দেখবে খাতা পাওয়ার আগে পরীক্ষাতে বারবার সবাই এরকম ঠক 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 করে প্রণাম করে তো। ও করলে কি হবে? তুমি সারা বছর অঙ্কটা করনি, সারা বছর বিজ্ঞানটা করনি, আর তোমার মনে হয় একদিন এসে ভগবান তোমার সমস্ত শক্তি ঢেলে দেবেন? কোনো দিন ঢালবেন না। ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর ওন ডেস্টিনি। তোমাকেই তোমার ভাগ্য তৈরি করতে হবে। কি করে করবে? আবার একটা গল্প, লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি ভালো ছবি আঁকতে পারতেন, তাই লিওনার্দো দা ভিঞ্চিকে সেই দেশের রাজা বললেন যে ভিঞ্চি তোমাকে দুটো ছবি আঁকতে হবে। বলো কি? বললো একটা শয়তানের ছবি আঁকতে হবে আর একটা ভগবানের ছবি আঁকতে হবে। লিওনার্দো দা ভিঞ্চি বললেন বেশ, তুমি যদি শয়তান দেখাতে পারো তাহলে আমি এঁকে দেবো, তুমি যদি ভগবান দেখাতে পারো আমি এঁকে দেবো। বলো বেশ চলো। দুজনে মিলে বেরিয়ে পড়লেন। লিওনার্দো দা ভিঞ্চি এবং রাজা ঘুরছেন ঘুরতে ঘুরতে একটা গির্জায় গেলেন। গির্জায় গিয়ে দেখলেন একটা বাচ্চা ছেলে তোমাদের মতন প্রভু যিশুর কাছে প্রার্থনা করছে। দেখবে তোমরা যখন প্রার্থনা করো, মন্দিরে যাও, সরস্বতী পুজোর দিন, দুর্গা পুজোর অষ্টমীর দিন স্নান করে নতুন বস্ত্র পরে শুদ্ধ পবিত্র হয়ে মন্দিরে যাও, তখন আমাদের মনে কোনো খারাপ কিছু এলে আমরা ঢুকতে দিই না। বারবার বলি আজকে অঞ্জলি দিতে হবে, পূজা করতে হবে, সুতরাং আমরা আজকে পবিত্রও থাকবো। তো সেই বাচ্চাটাও গির্জায় যখন গিয়েছিল প্রভু যিশুকে প্রার্থনা করছে এবং তার মধ্যে একটা দেবভাব ফুটে উঠেছে, দেবভাব ফুটে উঠেছে। তো রাজা এবং ভিঞ্চি দুজনে মিলে ঠিক করলেন যে এর ছবিটাই ভগবান হিসাবে এঁকে উপহার দিই। তাই করলেন। লিওনার্দো দা ভিঞ্চি অসাধারণ ছবি আঁকতে পারতেন, সুন্দর করে ওই ছেলেটির ছবি এঁকে দিলেন এবং সেই ছেলেটিকেই একেবারে ভগবান হিসাবে রাজাকে প্রেজেন্ট করা হলো। রাজা বললেন এবার শয়তান। তখন বললেন বেশ দেখাও। বহু বছর ঘুরছেন, শয়তান খুঁজে পাচ্ছেন না। শেষে দেখলেন রাস্তায় নর্দমার পাশে একটা মানুষ বসে রয়েছে, একেবারে তার জামা কাপড় ছিন্ন ভিন্ন, গা একেবারে ময়লা ধুলোকাদা মাখা, বিবর্ণ, যার দিকে কেউ তাকায় না। দেখবে শহরে বা কলকাতাতেও আছে, তোমাদের গ্রামেও হয়তো কখনো কখনো দেখতে পাবে যে এমন মানুষ রয়েছে যাদের দিকে আমরা তাকাই না, দেখলেই শিউরে উঠি, আমাদের দেখলেই মনে ওরে বাবা এ মানুষ, কিন্তু তার প্রাণ আছে তোমার আমার মতনই, একেবারে বিবর্ণ কদাকার। তাকে দেখে রাজা এবং ভিঞ্চি ঠিক করলেন যে এই মানুষটি জীবনে এত খারাপ কাজ করেছে যে একেই শয়তান হিসাবে একে উপহার দেওয়া হোক। তাই করা হলো। যখন আঁকতে যাচ্ছেন তখন সেই মানুষটি বাধা দিয়ে বললেন তোমরা আমার ছবি কেন আঁকছো? বলল রাজা বলেছেন এবং তুমি জীবনে এত খারাপ কাজ করেছো যে তাই তোমার এই অবস্থা। তখন ওই মানুষটি বলছেন যে তোমার মনে পড়ে ভিঞ্চি, আজ থেকে বহু বছর আগে তুমি একটা বাচ্চা ছেলের ছবি এঁকেছিলে? বলে হ্যাঁ।
সেই ছেলেটি গির্জায় প্রার্থনা করছিল, বলল সেই ছেলেটি আমিই ছিলাম। যখন আমি গির্জাতে বহু বছর আগে প্রার্থনা করছিলাম তখন তুমি আর রাজা মিলে আমাকে দেবতা বানিয়ে দিলে, আর আজকে অবস্থার কারণে আমি রাস্তার ধারে নর্দমার পাশে বসে আছি বলে তুমি আর রাজা মিলে আমাকে শয়তান বানিয়ে দিলে। স্বামীজি বললেন, ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর ওন ডেস্টিনি। তুমি চাইলে এই জীবনে রাজা হতে পারো, ভগবান হতে পারো, তুমি চাইলে এই জীবনে শয়তান হতে পারো। দ্য চয়েস ইজ ইয়োর্স। তুমি তোমার কর্মফলের দাতা, তুমি তোমার কর্মফলের ভোক্তা, এটা তুমি জেনে রাখো। তুমি মানো আর নাই মানো, শত সহস্রবার প্রার্থনা করলেও ভগবান শুনবেন না তুমি যদি অঙ্কটা ভালো করে না প্র্যাকটিস করো। শত সহস্রবার মাথা খুঁড়ে ফেললেও মানত করলেও কিচ্ছু হবে না যদি তুমি তোমার পড়াশোনায় খেলাধুলায় মনটি দিয়ে তোমার জীবনটিকে সুন্দর না গঠন করো, যার পরিণাম হতে পারে ওই রাস্তার ধারে বসে থাকা কদর্য মানুষ, সারা সমাজ তোমার দিকে ফিরেও তাকাবে না, তোমাকে শয়তান হিসাবে অপমানিত করবে, অবদলিত করবে। সেই জন্য স্বামীজি বারবার বলছেন, তুমি তোমার ভাগ্য নির্মাতা। ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর ওন ডেস্টিনি। জীবন গঠনের জন্য তাই মাদুলি কবচ পড়তে হবে না, কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না, তুমি চাইলে তোমার এই জীবনটিকে বদলাতে পারো। তাহলে প্রথম পয়েন্ট কি বললাম আমাদের প্রত্যেককে কি হতে হবে? মৌলিক হতে হবে। আমরা যেন কারুর অনুকরণ না করি, কপি না করি। দ্বিতীয় কথা কি বললাম? আমরাই আমাদের ভাগ্য নির্মাতা, আমরাই আমাদের ভাগ্যটাকে তৈরি করতে পারি। তৃতীয় কি? স্বামী বিবেকানন্দ বলছেন, হ্যাভ ফেথ অন ইয়োর সেলফ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। বলছেন তোমার মধ্যে অসীম শক্তি রয়েছে, আত্মবিশ্বাসী মানুষ তুমি, সেই আত্মবিশ্বাসটাকে তোমাকে কাজে লাগাতে হবে। নেপোলিয়নের গল্প তোমরা জানো। নেপোলিয়ন সমস্ত যুদ্ধে জয়লাভ করার পর একটি যুদ্ধে হেরে গিয়েছিলেন, এবং যে যুদ্ধে হেরে গিয়েছিলেন সেখানে নেপোলিয়নের কাছে দুটোই অপশান ছিল, হয় ধরা পড়া অথবা পালিয়ে যাওয়া। নেপোলিয়ন জানতেন যদি ধরা পড়ি তাহলে ওই দাসত্ব স্বীকার করতে হবে, আর যদি পালিয়ে যাই। নেপোলিয়নের কাছে তখন ছিল 500 সৈন্য। এই 500 সৈন্যকে নিয়ে নেপোলিয়ন পালিয়ে গেলেন অন্ধকারে জঙ্গলের মধ্যে, এবং যেখানে গেলেন একেবারে নদী পরিবৃত একটি জঙ্গলের মধ্যে 500 সৈন্য নিয়ে নেপোলিয়ন অবস্থান করলেন। কিন্তু নেপোলিয়ন দমনের পাত্র নয়। নেপোলিয়ন এই 500 সৈনিককে নিয়ে দিনের পর দিন তাদের শারীরিক এবং মানসিকভাবে ট্রেনিং দিতে থাকলেন যাতে তারা আবার যুদ্ধ জয় করে। এইভাবে যখন কয়েকটি বছর কেটে গেল, গুপ্তচর এসে নেপোলিয়নকে খবর দিলেন যে ওই নদীর ওপারে একটি দ্বীপ রয়েছে, সেই দ্বীপে একটা বড় রাজ্য রয়েছে, সেই রাজ্যটা যদি নেপোলিয়ন দখল করতে পারে তাহলে নেপোলিয়নের গৌরব আবার আগের মতন হবে এবং নেপোলিয়ন আবার সমস্ত ক্ষমতা ফিরে পাবে। কিন্তু একটাই সমস্যা। নেপোলিয়ন জিজ্ঞেস করলেন গুপ্তচরকে, কি সমস্যা? বললেন, ওই রাজ্যে 5000 সৈন্য রয়েছে আর তোমার কাছে আছে মাত্র 500। এই 5000-এর সাথে 500 অসম যুদ্ধ। নেপোলিয়ন শুধু গুপ্তচরকে বললেন, ওদেরকে বলো না, আমার সৈন্যদের বলো না যে ওই পক্ষে 5000 সৈন্য আছে। নেপোলিয়ন এই 500 সৈন্যকে নিয়ে এমনভাবে তালিম দিতে শুরু করলেন, এমনভাবে প্ল্যান করলেন যে এই 500 সৈন্যই 5000 সাথে যুদ্ধ করতে সক্ষম হলো। তারপর নির্দিষ্ট দিনে নৌকো করে 10টি নৌকো করে 50 জন সৈনিক নিয়ে তিনি ওই দ্বীপের উদ্দেশ্যে গেলেন। যখন দ্বীপে নামলেন নেপোলিয়ন, তখন সৈন্যদের উদ্দেশ্যে দুটি কথা বললেন। প্রথম, এই যুদ্ধে হয় জিততে হবে, নয়তো যদি হেরে যাও তাহলে আমাদের পিছিয়ে যাওয়ার আর পথ নেই। সবাই বললেন, কেন? আমরা ফিরে যাব। বললেন, পেছনে তাকিয়ে দেখো। নেপোলিয়ন বললেন। নেপোলিয়ন নৌকো থেকে নামার পরই ওই যে 10টা নৌকো জ্বালিয়ে দিয়েছিলেন। সব সৈন্যরা দেখছে যে তাদের ফিরে যাওয়ার আর কোনো পথ নেই। বললেন, সব নৌকোগুলো জ্বলছে, তোমরা আর তোমাদের ওই পুরনো জঙ্গলে ফিরে যেতে পারবে না, তোমাদের হয় যুদ্ধ করতে হবে, যুদ্ধে জয় লাভ করতে হবে, ফাইট অ্যান্ড উইন, এর বাইরে আর অল্টারনেটিভ পথ নেই। এবং বললেন তার সাথে দ্বিতীয় কথা যে আমার প্ল্যান অনুযায়ী তোমরা যদি যুদ্ধ করো তাহলে জিত তোমাদের সুনিশ্চিত, কেউ হারাতে পারবে না।
যুদ্ধ শুরু হলো এবং 500 সৈন্যের সাহায্যে সেই রাজ্যকে নেপোলিয়ন দখল করলেন। 5000 সৈন্য পরাক্রম হলো, কারণ নেপোলিয়ন তার সৈন্যদের একটিই কথা বলেছিলেন, ফিরে যাবার কোনো পথ নেই, ফাইট অ্যান্ড উইন। স্বামী বিবেকানন্দ বলছেন তোমরা সব করতে পারো, আমার চাই কীরকম যুবক? আশিষ্ট, বলিষ্ঠ, দৃঢ়িষ্ঠ যুবক চাই। বারবার স্বামীজি বলছেন এমন যুবক যুবতী দরকার যারা দেশের জন্য শুধু নয় নিজেদের জন্যও ঝাঁপিয়ে পড়বে। বারবার বলছেন স্বার্থশূন্য, প্রেমদীপ্ত, হৃদয়বান যুবক দরকার। শুধু যুবক নয়, স্বামীজি যুবক যুবতী বোধ বলছেন। এবং সেই যুবক যুবতীরা কি করে ফাইট অ্যান্ড উইন হবে, স্বামীজি তার ফর্মুলাটি বলে দিয়ে গেছেন। সেই ফর্মুলাটি হচ্ছে কি? হ্যাভ ফেথ অন ইয়োর সেলফ। তুমি সব করতে পারো, করতে পারো না এরকম নয়। ওই বালক নরেন্দ্রনাথ, আমরা বিবেকানন্দের কথা যদি নাই বা ভাবি যে বিবেকানন্দ জগৎ বিখ্যাত হয়েছেন, ওই নরেন্দ্রনাথ তার বন্ধুর জন্য ফিজ মকুব করিয়ে দিয়েছিলেন। বন্ধু ফিজ দিতে পারছে না পরীক্ষায়, তিনি ওই রাজকুমার বাবু আফিংয়ের নেশায় যেতেন, স্বামীজি জানতেন সেটা, নরেন্দ্রনাথ দত্ত জানতেন। রাজকুমার বাবুকে বলে বন্ধুর জন্য ফিজ মুকুব করিয়ে দিয়েছিলেন এই বিবেকানন্দ। ইংরেজ সাহেবদের কাছে স্বামী বিবেকানন্দ দৃঢ়তার সাথে ইংরেজি ভাষায় বুঝিয়ে দিয়েছিলেন, যখন তিনি নৌকো করে পার হচ্ছেন তার এক বন্ধু বমি করে ফেলেছে নৌকোর উপর, স্বামী বিবেকানন্দকে এবং তার অন্য বন্ধুদের মাঝিরা অপদস্থ করছে যে বমি পরিষ্কার করে তবে যেতে হবে। তখনও বিবেকানন্দ হননি, নরেন্দ্রনাথ দত্ত, তোমাদেরই মতন স্কুলে পড়েন। কিন্তু নরেন্দ্রনাথ দত্ত দেখলেন উল্টো দিকের পাড়ে গোড়া সৈন্যরা হাঁটছে, ইংরেজ সৈন্য। তিনি ঝাঁপিয়ে পড়লেন প্রত্যুৎপন্ন মতিত্বের সাথে এই গোড়া সৈন্যদের তিনি সমস্ত সমস্যাটা বলে বোঝালেন এবং ওই ইংরেজ সৈন্যদের দাপটে ওই মাঝিরা ভয় পেয়ে গেল। কেন? আত্মবিশ্বাস। স্বামীজি বারবার বলছেন আমরাও এটি জানি, পারিব না ও কথাটি বলিও না আর। আমাদের কিছু বললেই বলি, প্রথম আমরা কি বলি? পারবো না। আমরা ভয় পাই, ফিয়ার। ইংরেজিতে ফিয়ার কথাটার মানে জানো? ফেস এভরিথিং অ্যান্ড রান। FEAR, ফেস এভরিথিং অ্যান্ড রান। যা কিছু বিরুদ্ধ জিনিস আসছে তার মুখোমুখি হও এবং জীবন যুদ্ধে এগিয়ে যাও। এইটি হচ্ছে এই আত্মবিশ্বাস। তাহলে প্রথমটা কি বললাম? আমাদের মৌলিক হতে হবে জীবন গঠনে, কপি পেস্ট করা যাবে না। দ্বিতীয় কি? আমরাই আমাদের ভাগ্য নির্মাতা। তৃতীয় কি? আত্মবিশ্বাস। হ্যাভ ফেথ অন ইয়োর সেলফ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। তোমরা পারবে, পারবো না এটা নয়। তৃতীয়। চতুর্থ কি? চরিত্র গঠন করতে হবে। স্বামী বিবেকানন্দ বলছেন জগৎ চায় স্বার্থশূন্য, প্রেমদীপ্ত চরিত্র। টাকায় কিছু হয় না, নামে যশে কিছু হয় না, বিদ্যায়ও কিছু হয় না, ভালোবাসায় সব হয়। জোর করে কায়দা করে ফেলে কাউকে দিয়ে কোনো কিছু কঠিন কাজ করানো যায় না। আমরা সব সময় এই কায়দা করতে চাই। স্বামী বিবেকানন্দ আমাদের সেই জায়গা থেকে বারবার বলছেন চরিত্রবান হতে হবে। চরিত্রবান কাকে বলে? প্রলোভনের কাছে যে মাথা নত করে না সে হচ্ছে চরিত্রবান। তোমার কাছে জীবনে অনেক প্রলোভন আসবে, কিন্তু এই প্রলোভনের কাছে যে মাথা নত করে না সে হচ্ছে আদর্শবান, সে হচ্ছে চরিত্রবান। এক্সাম্পল কোথায় জানো? ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, এই যে মন্দিরে গিয়ে তোমরা প্রণাম করলে ঠাকুরের ছবির কাছে, এই ভগবান শ্রীরামকৃষ্ণদেব একেবারে পাঠশালায় পড়তে যেতেন না, চাইতেন না, বলতেন আমি প্লাস শিখবো, বিয়োগ শিখবো না। কেন না? আমার জীবন থেকে কেউ বাদ হবে না। এই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের বাবা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের নাম আজও সবাই স্মরণ করেন একটাই কারণে, সত্যবাদিতার জন্য, তার চরিত্রের জন্য। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে তার গ্রামের জমিদার বলেছিলেন মিথ্যে সাক্ষী দিতে হবে, নইলে ওই ঘর বাড়ি কেড়ে নেব, জমি কেড়ে নেব, রাস্তায় দাঁড়াতে হবে। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় আপোষ করেননি, মিথ্যে সাক্ষী দেননি। কারণ তখনকার দিনের কোর্টেও জানা হতো, আদালত জানতো ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যা বলবে সেটাই সত্যি। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে সাক্ষী করার জন্য জমিদার অনেক রকম দিয়েছিলেন। আমাদের জীবনে দেখবে অনেক রকম প্রলোভন আসে। আজকে সমাজে সব আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, প্রফেসর আছে, ব্যারিস্টার আছে, জজ সাহেব আছে, সাধু সন্ন্যাসী সব আছে, কিন্তু কোথার অভাব বলো তো? সমাজে একটাই জিনিসের অভাব, সেটা কি? চরিত্র। চরিত্রবান মানুষের খুব অভাব। চরিত্রবান মানুষকে লোকে শ্রদ্ধায় নত হয়ে যায়, যে চরিত্র আছে। এই চরিত্রটা মানে নিজে
কাছে নিজের সৎ থাকা, মেরুদণ্ডটা ঠিক রাখা। তো ওই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মিথ্যে সাক্ষী দিলেন না, তিনি দিলেন না, জমিদারের এগেনস্টে গেলেন। ওই যে প্রলোভনের কাছে যে মাথা নত করে না সে হচ্ছে চরিত্রবান। অনেক রকম জীবনের যাত্রাপথে প্রলোভন আসবে। স্বামী বিবেকানন্দের জীবনেও এই প্রলোভন এসেছিল। স্বামী বিবেকানন্দ যখন চিকাগোয় বক্তৃতা দিলেন 11ই সেপ্টেম্বর, সেই সময় বক্তৃতা মঞ্চের হাততালি পড়েছিল। তিনি একটাই কথা বলেছিলেন, মাই ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এটি বলার পরেই কয়েক সেকেন্ড হাততালি পড়েছিল, সমগ্র হল উঠে স্বামীজিকে স্ট্যান্ডিং ওভেশন দিয়েছিল। এবং বক্তৃতার শেষে ওই আমেরিকার সুন্দরী মহিলারা জাম্প খেয়ে খেয়ে, অর্থাৎ ওই যে সিটের ওপর থেকে জাম্প খেয়ে খেয়ে স্বামীজির কাছে আসছেন, স্বামীজির কাছে নতজানু হওয়ার জন্য। স্বামীজি হ্যান্ডসাম ছিলেন, অত সুন্দর বাগ্মী, সকলে হাততালি দিচ্ছেন। উল্টো দিকে একজন মহিলা বসেছিলেন, তার নাম মিসেস ব্লজেট। তিনি শুধু দূর থেকে ভাবছেন যে আমি বুঝবো তবেই তুমি ভগবান, যদি এই সুন্দরী মহিলাদের আক্রমণটাকে তুমি রোধ করতে পারো, দেখি তুমি কত বড় হিম্মত হয়েছে তোমার। মনে মনে ভাবছেন। স্বামীজি জীবনে কোনো ওই মহিলাদের প্রলোভনে পড়লেন না। তার কাছে অনেক এরকম প্রলোভন এসেছিল, কিন্তু ওই চরিত্র যার ফলে স্বামী বিবেকানন্দের কাছে আজকে কি দেখতে পাচ্ছ? এই যে তোমরা দেখো খবরের কাগজে, ইউটিউবে, বেলুর মঠে প্রত্যেককে আসতে হচ্ছে। ত্রিপুরা থেকেও আসতে হচ্ছে, হরিয়ানা থেকেও আসতে হচ্ছে, দেশের হাইকোর্টের চিফ জাস্টিস আসছেন। কেন? বেলুর মঠে আসার কি আছে? কি আছে বেলুর মঠের কাছে? এমন কি আছে? কিছুই তো নেই। এটা তো সন্ন্যাসীদের অর্গানাইজেশন, কিছু তো নেই। এখানে তো ভালো গাড়ি বাড়ি, খাওয়া দাওয়া, থাকা কিছুই নেই। কিন্তু কি আছে যেন বেলুর মঠের কাছে? বেলুর মঠের কাছে আছে ওই জীবন দিশা দেখানোর একটা নির্দেশ। তুমি জীবনটাকে কিভাবে চালাবে সেইটা বেলুর মঠের কাছে রয়েছে, সেই ডাইরেক্টিভসটা রয়েছে। ওই যে চরিত্র গঠনের কথা বললাম, ওই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কিন্তু ওই চরিত্রবান ছিলেন। স্বামী বিবেকানন্দ সেই চরিত্রের শিক্ষা পেয়েছিলেন তার বাবা মার কাছ থেকে। খুব ছোট বয়সে নরেন্দ্রনাথ দত্ত, তার বাবা বিশ্বনাথ দত্ত বিরাট বড় ব্যারিস্টার ছিলেন সিমলায়। তাকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি আমার জন্য কত টাকা ব্যাংক ব্যালেন্স রেখে যাচ্ছ? আমাদের দিনেও অনেক সময় বলি আমরা বাবা মাকে। পিতা বিশ্বনাথ দত্ত কী করলেন? তাকে টানতে টানতে একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দিলেন, দিয়ে বললেন, নিজেকে দেখো, তুমি তোমার ব্যাংক ব্যালেন্স, তুমি তোমার ব্যাংক ব্যালেন্স, আমি তোমার জন্য একটা পয়সাও রেখে যাব না। সত্যিকারের কোনো ব্যাংক ব্যালেন্স রেখে যাননি। সে যুগে যে সমস্ত বাবা মায়েরা ছিলেন, তারা ছেলে মেয়েদের এইভাবেই মানুষ করতেন যে তারাই তাদের জীবনের অ্যাসেট। সেই অ্যাসেটটা কি? চরিত্র। সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে, আমাদের আচরণ থেকেই চরিত্র কথাটা এসছে। চড়ি ধাতু মানে হচ্ছে আচরণ। এই আচরণ থেকেই আমার চরিত্র, আমার আচরণই আমার চরিত্রের প্রকাশ। তাহলে আমি প্রথম বললাম আমাদের মৌলিক হতে হবে, দ্বিতীয় বললাম আমি আমার ভাগ্য নির্মাতা, তৃতীয় বললাম হ্যাভ ফেথ অন ইয়োর সেলফ, আত্মবিশ্বাসী হতে হবে, চতুর্থ বললাম চরিত্র গঠন করতে হবে, কায় মনোবাক্যে পবিত্র থাকা, শরীর দিয়ে, মন দিয়ে এবং কথা দিয়ে। আমরা 3টে ফ্যাক্টরি এস্টাবলিশ করতে পারি। চারদিকে বলছি না কারখানা নেই, কি 3টে ফ্যাক্টরি? আইস ফ্যাক্টরি, লাভ ফ্যাক্টরি আর সুইট ফ্যাক্টরি। আইস ফ্যাক্টরি মানে কি? বরফ। কোথায় করতে পারি? মাথায়। মাথাটা সবসময় ঠান্ডা রাখতে হবে। কিছু হলেই দেখবে আমরা মাথাটা গরম করে ফেলি। আর মাথা গরমের প্রকাশটা কোথা দিয়ে হয় বলো তো? মুখ দিয়ে। খুব ইজি মুখ দিয়ে একটা বাজে কথা বলে দেওয়া। এখনকার ছেলে মেয়েদের খুব ইজি। স্কুল কলেজে, আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াই, যেখানে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার পর ছেলেরা ইঞ্জিনিয়ারিং পড়ে, তারপর তারা চাকরি বাকরি পায় বিভিন্ন কর্পোরেট সেক্টরে। মাসের মাইনেই তাদের 2 লাখ 3 লাখ টাকা এক মাসেই মাইনে হয়। বড় বড় প্যাকেজ, সিটিএস, টিসিএস, এইসব জায়গায় তারা চাকরি করে, তারপর বিদেশে প্রতিষ্ঠিত হয়। তো আমরাও তোমাদের মতন ছাত্রছাত্রীদেরই পাই যারা 12 পাস করে ওই ইঞ্জিনিয়ারিং পড়তে যায়। আমরাও দেখি ইজিলি, খুব ইজিলি তারা কোনো একটা শব্দ মুখে প্রয়োগ করে দেবে। কখনো আমরা ভাবি না যে জিভে আমাদের কে আছে? সরস্বতী। এই জিভ দিয়ে আমরা মন্ত্র উচ্চারণ করছি, এই জিভ দিয়ে আমরা ভালো কথা বলতে পারি, কিন্তু আমরা সেটা কখনো করি না। সেজন্য আমরা জিভে কোন ফ্যাক্টরি করতে পারি? সুইট ফ্যাক্টরি। মানুষকে মন্দ কথা দিয়ে যতটা না বেশি কষ্ট দেওয়া যায়, তার থেকে বেশি কষ্ট আর কোথাও দেওয়া যায় না। আর জেনে রাখবে, এটা একদম
তুমি কোনোদিন কাউকে একটা মন্দ কথা বললে তার 10 গুণ তোমার কাছে ফেরত আসবে, আসবেই আসবে। এটা একেবারে হিসেব, বরাবরের হিসেব। তুমি যদি কোনো একদিন কাউকে একটা মন্দ কথা বলে দেখো সারা জীবনে, তারপরে আর বললে না, দেখবে 10 বার তোমাকে বিভিন্ন জন 10 বার ওই একই গালি দিয়ে গেছে, তুমি সেই গালিটা খেয়েছো। তার কারণ হোয়াট এভার ইউ উইল গিভ ইউ উইল গেট ব্যাক। তুমি এই সমাজকে যা দেবে সমাজ তোমাকে সেটা ফেরত দিয়ে দেবে। সমুদ্রে গিয়ে পরীক্ষা করে দেখো, সমুদ্রে দীঘা পুরীতে গিয়ে দেখবে সমুদ্রের তীরে যদি একটা চটি রেখে যাও, চটিটা সমুদ্রের জল টেনে নিয়ে যায়, কিন্তু নেয় না। 2 দিন 4 দিন বাদে গিয়ে কোনো একটা পাড়ে গিয়ে আবার ফেলে দেয়, কেউ নেয় না, কিচ্ছু নেয় না। এই সমাজ, এই প্রকৃতি, এই জগৎ এমনভাবেই তৈরি, তুমি লোককে যা দেবে সেইটাই তুমি প্রতিদানে পাবে। তুমি যদি ভালো দাও, ভালোটা সহস্র গুণে আসবে, যদি খারাপ দাও, খারাপটাও সহস্র গুণে চলে আসবে। সেই জন্য আইস ফ্যাক্টরির মাথাটা সবসময় ঠান্ডা রাখতে হবে, সুইট ফ্যাক্টরি মুখে ভালো কথা বলতে হবে, আর লাভ ফ্যাক্টরি মানুষকে ভালোবাসতে হবে। স্বামী বিবেকানন্দ ইকুয়াল টু মানুষের প্রতি ভালোবাসা, শুধু মানুষ নয়, কুকুর জীবজন্তুর প্রতিও ভালোবাসা। বেলুর মঠে স্বামীজির একটা কুকুর ছিল, তার নাম ছিল বাঘা। এই বাঘার একবার জ্বর হয়েছিল, স্বামীজি সেই বাঘাকে নিয়ে এসে ক্যাম্প খাটে শোয়ালেন, তার উপরে একটা রেশমি কম্বল চাপিয়ে দিলেন, বললেন ভেটেরিনারি ডাক্তারকে ডাক। ভেটেরিনারি ডাক্তার এলো, ট্রিটমেন্ট করলো। যাবার সময় স্বামী বিবেকানন্দকে বলে দিয়ে গেল যে স্বামীজি, অনেক পশু পাখির চিকিৎসা করেছি, কিন্তু একটা কুকুরের প্রতি একজনের ভালোবাসা যে এতটা হতে পারে, এটা জীবনে আপনার কাছ থেকেই শিখলাম। বেলুর মঠকে তদানীন্তন বালি মিউনিসিপ্যালিটি অত্যন্ত কর চাপিয়ে দিয়েছিল। সেইটি ভিজিট করার জন্য বালির মিউনিসিপ্যালিটির ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসেছিলেন। তিনি যখন বেলুর মঠে প্রবেশ করলেন, তাকে রিসেপশন করার কেউ নেই। কারা রিসেপশন করেছিল জানো? বেলুর মঠের ছাগল, কুকুর, ভেড়া যারা ছিল, তারা তাকে গাইড করে স্বামীজির ঘর পর্যন্ত নিয়ে যায়। যাবার সময় তিনি বলেছিলেন, কি আপনাদের নামে, মঠের নামে আর বলবো, মঠের নামে খারাপ কিছু বলতে পারবো না, কারণ যেখানে ঢোকার সময় রিসেপশন এত সুন্দর হয়, সেখানে খারাপ বলা যায় না। একটা পশু পাখিও বুঝতে পেরেছে যে আমি কার কাছে যাব, কার কাছে দেখা করতে যাব। ভালোবাসার এমনই বিচ্ছুরণ, বলা হয় লাভ গিভস অ্যান্ড ফরগিভস। যদি সত্যিকারের ভালোবাসা থাকে, তাহলে শুধু সে দেয় না, ক্ষমাও করতে জানে একেবারে। সেই জন্য আমাদের এই হৃদয়ে কি করতে হবে? ভালোবাসাটা। স্বামীজি সারা জীবন এই ভালোবেসেছেন। যদি বক্তৃতাও দিতে গেছেন বিদেশে, সেখানে বিদেশে বক্তৃতা দেওয়ার পর তিনি সফল হয়ে ফিরে এসছেন, সেখানেও বক্তৃতা মঞ্চ থেকে পরিচিত একজনকে দেখেছেন, দেখে তাকে ডেকে আলিঙ্গন করেছেন। যে মুসলমান ফকির স্বামীজিকে শশা খাইয়ে প্রাণ ভিক্ষা দিয়েছিলেন, স্বামীজি তার প্রতিও কখনো তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে ভোলেননি, কারণ তার ছিল ওই ভালোবাসা। এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। প্রশ্ন, সেই চরিত্র কি করে গঠন করব? এই ভালোবাসা কি করে গঠন করব? আমাদের প্রত্যেকের হাতে ঘড়ি আছে। এই ঘড়িটা কি বলে? ঘড়ির ইংরেজি কি? ওয়াচ। ঘড়ি কি দেয়? সময়। 1 বছর সময় কার জন্য ইম্পর্টেন্ট বলো তো? ছাত্রছাত্রীদের জন্য। কারণ 1 বছর পরে যখন রেজাল্ট বেরোয়, তখন তারা মনে করে, ইস, আরও 1 বছর যদি পেতাম তাহলে এই অঙ্কটা আরেকটু নম্বর ভালো হতো, ভূগোলটা ভালো হতো, বাংলাটা ভালো হতো। তাহলে 1 বছর সময়টা কার জন্য ইম্পর্টেন্ট? ছাত্রছাত্রীদের জন্য। 1 মাস সময় কার জন্য ইম্পর্টেন্ট? যে মা সন্তানকে গর্ভে ধারণ করে রেখেছে, সে খুব চিন্তিত থাকে যে 1 মাস বাদে তার সন্তান পৃথিবীতে আসবে। আমরা প্রত্যেকে মায়ের কাছ থেকে এসেছি, তো মায়েদের যন্ত্রণা তাই আমরা কোনোদিন বুঝতে পারবো না, কখনো বুঝতে পারবো না। আমরা মায়েদের অনেক অশ্রদ্ধা করি। স্বামী বিবেকানন্দ সারা জীবন মাকে কোনোদিন অশ্রদ্ধা করেননি, বাবাকে কোনোদিন অশ্রদ্ধা করেননি, তাই আজকে এত বড় হয়েছিলেন। বারবার বলেছেন, আমি আজকে যা কিছু হয়েছি এই বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের প্রভাবে হতেই পারি, কিন্তু এই নরেন্দ্রনাথ দত্ত, এই বিবেকানন্দ কখনো তার বাবা মাকে অস্বীকার করেনি। এবং সেই জন্য তিনি সন্ন্যাসী হওয়ার পর মা যখন ডেকেছেন, এসেছেন সিমলায় স্বামীজি তার নিজের বাড়িতে, এসে মাকে জিজ্ঞেস করেছেন দুপুরবেলায়, মা কিছু খাবার আছে? মা বললেন সব খাবার হয়ে গেছে। বললো কোথায়, তোমার থালাটা কোথায়? বলো ওই কলতলায় রয়েছে। কলতলায় গিয়ে দেখলেন থালাতে মা ভুবনেশ্বরী দেবী এঁটো ডাঁটা চচ্চড়ি খেয়েছেন, ডাঁটা চিবিয়ে রেখে দিয়েছেন। ওই বিবেকানন্দ, যার হুঙ্কারে, যার কাপে ত্রিভুবন,
একটা কথায় ডাকার জন্য যা পৃথিবী তার কাছে পড়ে রয়েছে। আজও সারা পৃথিবী বললে বিশ্বাস করবে না, তুমি যদি বিদেশে যাও, এই দেশে যাও, বিবেকানন্দ ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই ভাই, কোনো পথ নেই। সে ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞানী যেই হোক, বিবেকানন্দ ছাড়া দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ। সেই বিবেকানন্দ করলেন কি জানো? কলতলায় গিয়ে এঁটো ডাটা চচ্চড়িটা মায়ের চিবিয়ে খেলেন, খেয়ে বললেন পেটটা ভর্তি হয়ে গেছে। সেই জন্য মায়েদের কষ্ট যন্ত্রণা আমরা বুঝবো না। ওই 1 মাস সময়টা মায়েদের কাছে খুব ইম্পর্টেন্ট। 1 মাস, 1 সপ্তাহ সময় কার কাছে ইম্পর্টেন্ট? না যে প্রতিদিন ওই পত্রিকা ছাপায় সাপ্তাহিক বর্তমান দেশ, তার কাছে 1 সপ্তাহটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই সপ্তাহে তিনি ম্যাটার পেলেন, পরের সপ্তাহটা কী করে চলবে তিনি খুব চিন্তাগ্রস্ত হয়ে থাকেন। তার কাছে 1 সপ্তাহ খুব ভাইটাল। 1 দিন সময় কার কাছে ইম্পর্টেন্ট? যে ডেলি ওয়ার্কার, আজকে সে কাজ পেয়েছে, টাকা পেয়েছে, কালকে যদি সে টাকা না পায় তাহলে কাজটা করবি কী করে? তাই 1 দিন সময় তার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমি শুরু করেছি কোথা থেকে? 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ, 1 দিন, 1 সেকেন্ড। 1 সেকেন্ড কার কাছে ইম্পর্টেন্ট? যখন আমরা স্টেশনে গিয়ে ট্রেনটা মিস করি তখন আমরা বলি যে ইস আরেকটু আগে এলে ট্রেনটা পাওয়া যেত। তার আগে 1 ঘন্টা আছে, এই 1 ঘন্টা বন্ধুদের সাথে গল্প করো, 1 ঘন্টা কোথা দিয়ে চলে গেল, তখন কি মনে হয় ইস আরও 1 ঘন্টা পেলে ভালো হতো। সবগুলোই সময়। দেখো 1 সেকেন্ড ট্রেন মিস করলে, 1 মিনিট সেটাও তাই। যখন অলিম্পিকে রেস হয় তখন যে সেকেন্ড হয় সে হয়তো কয়েক সেকেন্ডের ব্যবধানে ফার্স্ট বা সেকেন্ড হচ্ছে, তার জন্য ইম্পর্টেন্ট। তার মানে 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, এই সবটা কে বলে দেয়? হাতে এই ঘড়ি। ঘড়ির বানান কি? ওয়াচ। এই ঘড়ির আর একটা মানে আছে। কি মানে? লক্ষ্য। আমরা বলি না এই আমি তোকে ওয়াচ করছি, কিন্তু এই আমি তোকে কিন্তু ওয়াচ করছি, লক্ষ্য করছি। আমরা কি লক্ষ্য করছি? এই ওয়াচ কথাটার মধ্যে রয়েছে ওয়াচ অন ইয়োর ডব্লু। ডব্লু মানে কি? ওয়ার্ডস। তুমি কাকে কটা ভালো কথা বলছো, খারাপ কথা বলছো, সেটা লক্ষ্য রাখো। তোমার লক্ষ্য রাখো। ওয়াচ অন ইয়োর ওয়ার্ডস। ওয়াচ অন ইয়োর অ্যাকশান। তুমি কটা ভালো কাজ করছো, কটা খারাপ কাজ করছো, তুমি লক্ষ্য রাখো। ওয়াচ অন ইয়োর থট। এই মুহূর্তে বসে স্বামীজির কথা ভালো লাগছে না, ধুরন্ধর 2 দেখতে ভালো লাগছে, সেটা তুমি জানো মনে মনে কোনটা উঠছে, তাই তো? ধুরন্ধরই উঠছে, তাই তো? একদম। তাহলে ওয়াচ অন ইয়োর থট। ওয়াচ অন ইয়োর ক্যারেক্টার। তোমার চরিত্র ভালো কি খারাপ কে বলবে? তুমি সব থেকে ভালো জানো। তুমি সারা দিনে অনেক মিথ্যে কথা বলতে পারো, রাত্রে যদি একবার নিজে ভাবো তখন নিজেই দেখবে, বলবে ইস আজকে জীবনে অনেক মিথ্যে কথা বললাম। পরে যখন কাঁদবে তখন কিন্তু আর আফসোস করেও লাভ হবে না। এটা আসবে কোত্থেকে? হ্যাবিট। তাহলে ওয়াচ বানানটার মধ্যে কি রয়েছে? ওয়াচ অন ইয়োর ওয়ার্ড, ওয়াচ অন ইয়োর অ্যাকশন, ওয়াচ অন ইয়োর থট, ওয়াচ অন ইয়োর ক্যারেক্টার। এটা আসবে কি করে? ওয়াচ অন ইয়োর হ্যাবিট। এই অভ্যাসটা চাই। আর শেষ কথা, স্বামীজির শেষ কথা, ওই জীবন গঠনের শেষ কথা, মানুষ চাই মানুষ, আর সব কিছু হইয়া যাইবে। মানুষ হও রামচন্দ্র। স্বামীজি চেয়েছেন তোমরা একটা ভালো মানুষ হও। জীবন মানে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া নয়, জীবন মানে একটা বড় ভালো মানুষ তৈরি হওয়া। এই জীবনে দেখবে গাড়ির শোরুমে কত ভালো সুন্দর সুন্দর গাড়ি থাকে, আমরা তাকাই। তেমনি যদি মানুষের একটা শোরুম হতো এবং সেখানে যদি সুন্দর সুন্দর মানুষরা দাঁড়িয়ে থাকতো, তাহলে আমাদের কি মনে হতো যে আহ কি সুন্দর মানুষ। এই সুন্দর মানুষ কি করে বোঝা যায়? ওই মানুষ কথার ইংরেজি কি? ম্যান। এম মানে মরালিটি, এ মানে অ্যাকাউন্টেবিলিটি, এন মানে নোবেলিটি। অর্থাৎ মানুষ শব্দটা ইকুয়াল টু কি? মরালিটি, অ্যাকাউন্টেবিলিটি, নোবেলিটি। যার মধ্যে মনুষ্যত্ব আছে, যার মনে দায়বদ্ধতা আছে, যার মধ্যে একটা আদর্শ আছে, সেই মানুষ। স্বামীজি সেই জন্য বলেছেন, যে ধর্ম বিধবার চোখের জল মোছাতে পারে না, যে ধর্ম নিরন্নকে অন্ন দিতে পারে না, যে ধর্ম নিরাশ্রয়কে আশ্রয় দিতে পারে না, আমি সেই ধর্ম মানি না। স্বামী বিবেকানন্দের ধর্ম ঘণ্টা নেড়ে খণ্ডন ভব বন্দন করার মধ্যেই সীমাবদ্ধ নেই, ওটা করতে হবে।
মেডিটেশন করতে হবে। কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন তোমার যদি ওই একাগ্রতা হও, তাহলে তোমার যদি ব্রহ্মচর্য থাকে, তাহলে তুমি অবশ্যই জীবনে সফল লাভ করতে পারবে। এই একাগ্রতার শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাবে, এবং যখনই তুমি এগোবে তখন তোমাকে ভাবতে হবে যে আমি সমাজ থেকে নিলাম, সমাজকে দিলাম কি? ওই অ্যাকাউন্টেবিলিটি, ওই মরালিটি, ওই নৈতিকতা, এবং যার জীবনে আদর্শ থাকবে। আদর্শ মানে আয়না। প্রতিদিন যেমন আমরা আয়নায় দেখি, তেমনি ঠাকুর মা স্বামীজি, বিশেষ করে স্বামী বিবেকানন্দের জীবনের দিকে যদি তাকাও, তাহলে দেখবে তিনি জীবনে কি কি করেছিলেন। আমরা সেটাকে ওই কপি করব না, কিন্তু আমরা তাকে ফলো করতে পারি। উই মাস্ট ফলো স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ এই হৃদয়বত্তার কথা বলেছেন, এই মানুষ হওয়ার কথা বলেছেন, এবং মানুষ হতে গেলে সর্বশক্তি দিয়ে হতে হবে। একটি তোমাদেরই মতন বাচ্চা ছেলে রোজ তার বাবাকে অফিস যাওয়ার সময় ডিস্টার্ব করতো। বাবা করলেন কি, ড্রয়ার থেকে একটা পৃথিবীর মানচিত্র বার করলেন, করে কুচো কুচো করে ছিঁড়ে বাচ্চা ছেলেটার হাতে দিয়ে দিলেন। বাবা ভাবলেন যে ছেলেটা যতক্ষণে জোড়া লাগাবে আমি ততক্ষণে অফিস চলে যাব। ছেলে তোমাদের মতন খুব ইন্টেলিজেন্ট, পৃথিবীর মানচিত্রটা জোড়া লাগিয়ে নিয়ে চলে এসছে। তখন বাবা ছেলেটার দিকে তাকিয়ে বলছে, হারে তোদের স্কুলে এখন থেকেই আমেরিকা, আফ্রিকা, ইউরোপ সব পড়ানো হয়, তুই সব জানিস পৃথিবীর কোথায় কোন দেশ? ছেলেটা বলছে, না বাবা। বলছে, তাহলে জোড়া লাগালি কী করে? তখন ছেলেটা বলছে, বাবা তুমি দেখোনি এই পৃথিবীর উল্টো দিকে একটা মানুষের ছবি ছিল। যখন তুমি পৃথিবীটাকে কুচো কুচো করে ছেড়ে দিয়েছো, তখন মানুষটার হাত, পা, চোখ, মুখ এদিক ওদিক হয়ে গেছে। আমি পৃথিবী জানি না, কিন্তু আমি মানুষটাকে জানি, তাই আমি মানুষটার হাত, পা, চোখ, মুখ জোড়া লাগিয়ে দিয়েছি। উল্টো দিকে পৃথিবীটাও যুক্ত হয়ে গেছে। যদি মানুষগুলোকে যুক্ত করা যায় তাহলে পৃথিবীটা সুন্দর হয়। আমরা বারবার বলছি এই সমাজটার পরিবর্তন হোক, এই অন্যরকম হোক, কিন্তু সেটা করবে কে? তুমি আমি তো করব। ক্লাসে গিয়ে তুমি যদি না পড়াও, না পড়তে চাও, না শুনতে চাও, তাহলে মাস্টারমশাই কী করবেন? মাস্টারমশাই তার সমস্তটা দিচ্ছেন, তুমি শুনতে চাইছো না, তুমি বলছো আমার রেজাল্টটা খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তারবাবুর কাছে চেম্বারে যাচ্ছ, ডাক্তারবাবু তখন বিশাল বড় কলের টাকা যেখানে বেশি সেখানের পেছনে দৌড়চ্ছেন, তাহলে তুমি সেখানে বেনিফিটেড হচ্ছ না। তাহলে এই সমাজটাকে বদলাতে গেলে এই মানুষগুলোকে পরিবর্তন করতে হবে। স্বামীজি সেইটি বললেন। ধর্ম কি? এই ধর্ম মানে এখানে এসে গেরুয়া পড়ে ফেলা নয়। স্বামীজি বলছেন রিলিজিয়ান ইজ বিইং অ্যান্ড বিকামিং। তুমি শুধু হবে না, অন্যকে হবার জন্য সাহায্য করবে, এবং তার জন্য দরকার জীবনে 3টে ডি, 3D। ফার্স্ট, ডিসিশান নিতে হবে। ফার্স্ট ডি স্ট্যান্ডস ফর ডিসিশান। তোমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমি ভালো হব না খারাপ হব। তুমি যদি খারাপ হও, পৃথিবীর কারুর কিচ্ছু যায় আসবে না। তোমার বাবা মা কষ্ট পাবেন, কিন্তু তোমার জীবনে সব থেকে তুমি বেশি কষ্ট পাবে যদি তুমি ডিসিশানটা ঠিক না নাও। যদি ডিসিশানটা ঠিক নাও, তাহলে তারপরেই তোমাকে যেটা যেতে হবে সেটা হচ্ছে ডাইরেকশান। কোন দিকে আমি যাব, কোন দিকে, ওই ডাইরেকশানটা চাই, লক্ষ্যটা চাই। ডিসিশন, ডাইরেকশান। তুমি ডাইরেকশান পেলে, পাওয়ার পর কি দরকার? ডিটারমিনেশান। তোমাকে একাগ্র চিত্তে ওটি করতে হবে। স্বামীজি বলেছেন, দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অর্ডিনারি ম্যান অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি ম্যান লাইজ ইন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। যে ছেলেটা ক্লাসে ফার্স্ট হচ্ছে, যে আজকে জয়েন্ট এন্ট্রান্সে ফার্স্ট হয়েছে, মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, সে আর তোমার মধ্যে কি তফাৎ জানো? তুমি যখন পড়তে বসেছিলে তখন খেলার কথা চিন্তা করেছো। তুমি যখন পড়তে বসেছো বারবার মনে হয়েছে রিলসটা একবার করে দেখি, ইনস্টাগ্রামে কি হচ্ছে একবার দেখি, ফেসবুকে একটা লাইক দেখি। মজাটা কোথায় জানো? তুমি রিলসে লাইক করছো, টাকাটা পাচ্ছে অন্য লোক, তোমার টাকাটা অন্যের পকেটে যাচ্ছে। তুমি যেচে যেচে তাকে লাইকিংস দিয়ে তার ভিউ বাড়িয়ে তাকে টাকা পাইয়ে দিচ্ছ। তুমি তো ইন্টারনেটটা রিচার্জ করেছো, কোম্পানি তো তোমার থেকে টাকা নিয়েছে, তুমি তাকে লাইকিংস দিচ্ছ বারবার, তুমি তাকে বারবার ভিউ করছো, তার ভিউ মিলিয়ন বিলিয়ন হচ্ছে, টাকাটা সে পাচ্ছে, তোমার টাকা তুমি তাকে দিয়ে যাচ্ছ। তুমি নিজে এমন জীবন গঠন করে দেখাও না যাতে তোমাকে লোকে লাইক দেবে, ঘরে তোমার টাকা আসবে। সেটা ওই শর্টকাট পদ্ধতিতে চালাকির দ্বারা কোনো মহৎ কাজ করা যায় না। ওই জন্যে স্বামীজি বলছেন, ওই যে ছেলেটা জয়েন্টে ফার্স্ট হচ্ছে, মাধ্যমিকে ফার্স্ট হচ্ছে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হচ্ছে, আর তুমি কম পাচ্ছ, ফার্স্ট ডিভিশনে পাস করছো, তোমার মনে হচ্ছে ও বিশাল বুদ্ধির, বিশাল মেধার। দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অর্ডিনারি ম্যান অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি ম্যান লাইজ ইন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। মন্দিরে তোমাদের ধ্যান করতে বলা হচ্ছিল। আমি সকালবেলায় ঘুরছিলাম, যখন দেখছিলাম অনেকেই ধ্যান করছে, আবার অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছে বাগানে দাঁড়িয়ে, মন্দিরের সামনে। নিজস্বী তৈরি করা, সেলফি মানে নিজস্বী।
ওটা বাগানের সাথে দিয়ে একটা রিলসে গান যোগ করে দিলেই খুব সুন্দর, কতজন আমাকে দেখছে, বারবার দেখবে, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে কতজন ভিউ হলো দেখছে। আমরা সব সময় এটা চাইছি, কিন্তু এমন কিছু করছি না যাতে সত্যি সত্যিই লোকে আমাকে কুর্নিশ করে। সেখানে রহস্যটা স্বামীজি বলছেন একাগ্রতা। ওই যে ছেলেটা ফার্স্ট হয়েছে, আজকেও তুমি যদি তাকাও তাহলে দেখবে সে একটাই কথা বলছে, আমি মোবাইল ফোনটাকে দূরে রেখেছিলাম পড়াশোনার সময়, আমি আমার কেরিয়ারের সময় মোবাইল ফোনটাকে সঙ্গে রাখিনি, আমার অ্যাটেনশনটাকে ডিস্ট্র্যাকশন করতে দিইনি, আমি পড়াশোনার সময় পড়াশোনাই করেছি, খেলার সময় খেলেইছি, মোবাইলটা দেখার সময় মোবাইলটাই দেখেছি। মোবাইলটা শুধু রিলস না দেখে যদি প্রযুক্তির রিলস দেখো, যদি তোমার পড়াশোনার ইউটিউব ভিডিওগুলো দেখো, অঙ্ক কী করে ভালো শিখবে তারও ইউটিউবে আছে, সেগুলো যদি শেখো, জয়েন্ট এন্ট্রান্স বা অন্য পরীক্ষায় কী করে সফল হবো তার ভিডিওগুলো যদি দেখো, তাহলে মোবাইল ফোন কার্যকরী। স্বামীজি সেই জন্যই একাগ্রতার শক্তির কথা বলছেন। তাহলে জীবন গঠন করতে গেলে আমাদের এই ভালো মানুষ হতে হবে। সেই জন্য স্বামীজি স্বদেশ মন্ত্রে বলছেন, হে জগদম্বে, হে গৌরীনাথ, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, মা আমায় মানুষ করো। এই হাত পা চোখ কান থাকলেই মানুষ নয়, সেই মানুষ পদবাচ্য যার হৃদয়টা অনেক বড়, যার মনটা অনেক বড়, যার মধ্যে ক্ষমা, দয়া, পবিত্রতা, স্নেহ, ভালোবাসা, একাগ্রতা, চরিত্র, এই সমস্ত ভালো গুণগুলো একটা মালার মতন ফুটে ওঠে। যখন মালা দেবতায় গলায় পড়াই তখন বলি মালাটা কি সুন্দর গাঁথা হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। এই জীবনটা আমাদের কাছে একটা মালার মতন, তাতে এই এক একটা ফুল হচ্ছে এক একটা, এই ফুলগুলো দিয়ে যদি আমরা করতে পারি তাহলেই আমরা পারবো। যদি সেটা করতে পারি তাহলে আজকের এই যুব সম্মেলনে আসাটা সার্থক হবে। যুব সম্মেলন মানে এলাম, মুড়ি ঘুগনি চা খেয়ে দুপুরবেলা প্রসাদ খেয়ে সাইকেলটা নিয়ে পালিয়ে গেলাম, আর বললাম যাকে সকাল 9টা থেকে আর 1টা পর্যন্ত পড়াশোনার আজকে ছুটি পাওয়া গেছে রোববার, বাড়িতে সবাই বলে এসছে, কোচিরে বলেছে কি আমি যুব সম্মেলন অ্যাটেন্ড করতে যাচ্ছি। যদি বেরোনোর পর কাউকে জিজ্ঞেস করা হয় যুব সম্মেলন থেকে কি নিয়ে এলে, কাউকে যদি প্রশ্ন করা হয়, তাহলে মনে রাখতে হবে যুব সম্মেলন থেকে এইটি, আমি অরিজিনাল হব, আমি আত্মবিশ্বাসী হব, আমি চরিত্রবান হব, আমি আমার ভাগ্য তৈরি করব, আমি একজন সফল মানুষ হব। কেরিয়ার গঠন করার কথা কেউ বারণ করছে না, কিন্তু ওই কেরিয়ারের সাথে ক্যারেক্টার চাই। কি করে পারবে? একেবারে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন বলে শেষ করি। যারা ছাত্রছাত্রী রয়েছে তারা হাতটা তুলতে পারবে, ডান হাতটা একটু তোলো তো, আর একটু তোলা যাবে, হাতটা নামিয়ে দাও। আচ্ছা, যখন আমি তুলতে বলছিলাম তখন সবাই ভয় ভয় পাচ্ছিল না, কি হবে, কি করতে বলবে আবার, একটু একটু তুললে তো। তারপর যখন পুরোটা তুলতে বললাম তখন এতটা তুললে, তাহলে প্রথমেই তুমি এতটা তুলতে পারতে, তোমার এই শক্তিটা ছিল, তোমারই ছিল প্রথমেই এতটা তোলা, কিন্তু তুমি প্রথমে তুললে না। তুমি প্রথমে কি করলে? একটু একটু তুললে, একটু একটু ভাবলে। শোলে সিনেমায় গব্বর সিংয়ের ডায়লগটা মনে আছে, জো ডর গিয়া ও মর গিয়া। তার মানে তুমি প্রথমেই মরে আছো, ভয় পেয়ে আছো, কি বলবে, কি করব, ওই জন্য একটু একটু করে তুলছো। কিন্তু তোমারই এতটা তোলার শক্তি আছে, যদি এই ফুলেস্ট পসিবলটা তুমি দাও তাহলে তুমি জীবনে সফল হবেই। ওই পুরোটা দিয়ে যদি করতে পারো তাহলে জীবনে তোমাকে কেউ আটকাতে পারবে না। স্বামী বিবেকানন্দ সেই আদর্শ। স্বামী বিবেকানন্দ তোমাদের কাছে বারবার রয়েছেন এবং বারবার বলছেন, হাজারবার পড়ে গেলেও আমি তোমাদের টেনে তুলব, তোমরা আমার দিকে তাকাও। স্বামী বিবেকানন্দের ছবির সামনে নিত্যদিন যদি কেউ কিছু চায়, স্বামীজি বলছেন, আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম। আমি হয়তো এখন শরীরে নেই, কিন্তু আমার শক্তি কাজ করবে। যে আমার বই পড়বে, যে আমার চিঠিপত্র পড়বে, তার মধ্যে দিয়ে আমার শক্তি কাজ করবে। প্রতিদিন যদি স্বামীজি এক পাতা করে পড়ো তাহলে দেখবে জীবনটা বদলে গেছে। বহু সফল ব্যক্তিত্ব যাদের ইন্টারভিউগুলো যদি শোনো, এপিজে আব্দুল কালাম, স্টিভ জবস থেকে শুরু করে আরও বিখ্যাত মানুষদের, বিল গেটস থেকে শুরু করো, প্রত্যেকের যদি জীবনের ইন্টারভিউগুলো পড়ো, তারা প্রত্যেকে বলেছেন স্বামী বিবেকানন্দ আমাদের জীবনটা বদলে দিয়েছেন। আমরা ছিলাম এক, হয়েছি অনেক। এই যে ছিলাম এক থেকে অনেক হওয়া, এইটি স্বামী বিবেকানন্দ। সেইটি স্বামীজি বলেছিলেন, আমরা ছিলাম পশু, হয়েছি মানুষ, হতে হবে দেবতা। ধর্ম সেটাই আমাদের করে। কোনো ব্যক্তি বা জাতির বড় হতে গেলে 3টে গুণ দরকার: সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস, হিংসা এবং সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব, যারা ভালো কাজ করতে চায় বা চেষ্টা করছে তাদের যথাসম্ভব সাহায্য করা।
সুতরাং এই তিনটে যদি আমরা পালন করি তাহলে একটাই হবে, স্বামীজির আদর্শে আমরা একটা ভালো মানুষ হতে পারবো। রামকৃষ্ণ মঠ মিশন সেই কাজই করে চলেছেন। তারা মানুষ তৈরির একটা মেকানিজম জানেন, একটা ছাঁচ জানেন, যেখানে তোমার আমার মতন ছাত্ররা ঢোকে আর বেরোয় যখন একজন সফল কৃতি মানুষ হিসাবে। সেইটির একটা ডেমনস্ট্রেশন তোমাদের আজকে দেওয়া হলো। সকলকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম।